আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। নেতানিয়াহুর অদ্ভুত শর্তের জালে গাজা যুদ্ধ বন্ধের সম্ভাবনা আবার আটকা পড়েছে। ফিলিস্তিনি যোদ্ধারা একদিকে যুদ্ধবিরতি আলোচনায় ইতিবাচক অবস্থান নিয়েছেন, অন্যদিকে দখলদার সেনাদের উপর প্রচণ্ড হামলা অব্যাহত রেখেছেন। যুদ্ধ 10ম মাসে পা দেওয়ার দিন গাজায় মারা পড়েছেন আরও ইসরায়েলি সেনা। নতুন যোদ্ধা এবং সমরাস্ত্রে নিজেদের অক্ষত সামর্থ্যের কথা ঘোষণা করেছে হামাসের সামরিক শাখা। আবার শতাধিক ক্ষেপণাস্ত্রের আঘাতে উত্তর ইসরায়েলকে পোড়া নগরীতে পরিণত করেছে হিজবুল্লাহ। হুথি প্রধান বলেছেন তাদের নৌকৌশলে ধরাশায়ী হয়েছে 3 শয়তান। এই শত্রুদের পরাজিত করেই বিশ্রামে যাবেন আনসারুল্লাহর যোদ্ধারা। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজা যুদ্ধের 9 মাস পর ইসরায়েলি বাহিনী যখন ক্লান্ত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন, তখন উপত্যকার বিভিন্ন অংশে তাদের দৃঢ়ভাবে প্রতিহত করে চলেছেন প্রতিরোধ যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, রোববার আল ইয়াসিন চার্জ এবং শাওয়াজ এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে ইসরায়েলের 3টি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত করেন তারা। এই সময় একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারও ধ্বংস করা হয়। গাজা সিটির পূর্বে আল সুজাইয়ার বাগদাদ স্ট্রিট, রাফার তাল আল সুলতান এবং আবদুল্লাহ বিন উমর মসজিদের পাশে এসব ঘটনা ঘটে। ইসলামিক জেহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস এদিন সুজাইয়াতে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক সরঞ্জামের উপর বড় পরিসরে মর্টার হামলা চালান। রাফার পশ্চিমাঞ্চলে তাদের যোদ্ধারা অ্যান্টি আর্মার এবং যথাযথ অস্ত্রের মাধ্যমে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হন। রাফা ক্রসিংয়ের পাশে অবস্থান নেয়া ইসরায়েলি সেনাদের ওপরও মর্টার হামলা করেন তারা। এদিকে সুজাইয়াতে অবস্থান নেয়া ইসরায়েলি সাঁজোয়া যানগুলোর উপর বোমাবর্ষণ করে আল আকসা মার্টার্স ব্রিগেডস। নেতজারিমে তাদের যোদ্ধারা 107 mm রকেট এবং ভারী মর্টারের মাধ্যমে ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে আঘাত করেন। রাফায়ও দখলদার সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হন তাদের যোদ্ধারা। তাছাড়া পিএফএলপির সামরিক শাখা আবু আলী মুস্তফা ব্রিগেডস সুজাইয়াতে 60 mm মর্টার ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর উপর হামলা করে। এদিকে রোববার রাতে বড় একটি ইসরায়েলি সেনাদল পশ্চিম তীরের নাবলুস শহরে হামলা চালায়। আল মায়াদিনের প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানিয়েছেন, বালাতা ক্যাম্প এবং নাবলুসের পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের তীব্র লড়াই হয়েছে। আল কুদস ব্রিগেডস জানিয়েছে, আল রাদওয়া কলেজের পাশে এবং আম্মান স্ট্রিটে তারা সেনাদের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হন এবং তাদের উপর বোমা হামলা চালান। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রাফায় রোববার ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে ইসরায়েলি সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছে। নিহত মেজর কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের 601তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ছিলেন। তার মৃত্যুর পর গাজায় হামাসের বিরুদ্ধে চলমান অভিযানে এবং সীমান্ত এলাকায় সামরিক অভিযানে ইসরায়েলের নিহত সেনা সংখ্যা 326-এ পৌঁছেছে বলে স্বীকার করেছে দেশটির সেনাবাহিনী। তাদের স্বীকারোক্তি অনুযায়ী 7ই অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের অভিযানে নিহত সেনাসহ এই সংখ্যা 680। তবে হামাস বলেছে, নিহত সেনাদের আসল সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি। আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, গাজা আগ্রাসনের 9 মাস পেরিয়ে যাওয়ার পর এখনও ইসরায়েলি সেনারা উপত্যকার যেখানেই আগ্রাসন চালাচ্ছে সেখানেই বেদনাদায়ক জবাব পাচ্ছে। বেশ কিছুদিন বিরতির পর রোববার রাতে কাসামের মুখপাত্র ভিডিও বার্তা দেন। ভিডিও ধারণ করার সময় তার মুখমণ্ডল যথারীতি নেকাব দিয়ে ঢাকা ছিল। বার্তায় তিনি নিশ্চিত করেন, আল কাসামের জনবল অক্ষত রয়েছে। হাজার হাজার নতুন যোদ্ধা তাদের 24টি ব্রিগেডে যুক্ত হয়েছেন। প্রয়োজন হলে আরও কয়েক হাজার যোদ্ধা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্রস্তুত। তিনি বলেন, 9 মাস পর এখনও আগ্রাসী বাহিনী প্রথম দিনের মতো আমাদের যোদ্ধাদের হামলার শিকার হচ্ছে। প্রতিদিনই ইহুদিবাদী সেনারা মারা পড়ছেন। তাদের ট্যাঙ্ক সহ অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস হচ্ছে এবং তারা অতর্কিত হামলার শিকার হচ্ছে। হামাসের সামরিক মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রু আগের মতোই পরাজিত হবে ইনশাআল্লাহ। গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলকে বাধ্য করতে অপারগতার জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর তীব্র সমালোচনা করে বলেন, 9 মাস ধরে মাতৃভূমি আঁকড়ে থাকা এবং দখলদারদের হাতে এই ভূমি তুলে দিতে অস্বীকৃতি জানানোর মাশুল দিতে হচ্ছে গাজাবাসী ফিলিস্তিনিদেরকে। আর দখলদারদের অপরাধ বিশ্ববাসী মুখ বুজে সহ্য করছে। আবু ওবায়দা বলেন, এ থেকে প্রমাণিত হয় আন্তর্জাতিক সংস্থাগুলো অকার্যকর। কথিত মানবাধিকার সংস্থাগুলো মিথ্যাবাদী এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচারের যে দাবি করা হয় তা সুনির্দিষ্ট কিছু দেশের স্বার্থ রক্ষা করে।
লেবাননের প্রতিরোধ আন্দোলনী হিজবুল্লাহ রোববার উত্তর ইসরায়েলে শতাধিক কাতিউষা রকেটের মাধ্যমে ভয়াবহ আঘাত এনেছেন। হিজবুল্লাহর হামলায় উত্তরের বসতিগুলো থেকে 10 লাখ বসতি স্থাপনকারীর অন্তত 1/4 বাস্তুচ্যুত হয়েছে বলে এদিন উল্লেখ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। মার্কিন কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিনিধি বারাক রাভিদ জানিয়েছে, রোববার হিজবুল্লাহর হামলায় এক মার্কিন নাগরিক গুরুতর আহত হন। তিনি জানান, সামরিক অবস্থানে ওই মার্কিন নাগরিক কেন অবস্থান করছিলেন তা জানা যায়নি। জারিদ ব্যারাকে লেবানন থেকে ছোড়া অ্যান্টি ট্যাঙ্ক মিসাইলের আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হন বলে জানান ওই প্রতিনিধি। ইসরায়েলি মিডিয়া বলেছে, জারিতে রোববারের হামলায় অন্তত 4 সেনা গুরুতর আহত হন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, আল রাহেবে ইসরায়েলি নজরদারি যন্ত্রপাতি ধ্বংস করার মাধ্যমে দিনের অভিযান শুরু করেন তারা। এরপর পশ্চিম তিবেরিয়াসের নিমরা ঘাঁটিতে বিপুল পরিমাণ কাতিউষা রকেট নিক্ষেপ করা হয়। তাদের বহু রকেট আল বাগদাদি সাইটেও আঘাত হানে। এদিন মাউন্ট জার্মাকের মেরুন ঘাঁটিতে এয়ার সার্ভিলেন্স অ্যান্ড এয়ার অপারেশনস ম্যানেজমেন্ট ইউনিটের হেডকোয়ার্টারে বিপুল পরিমাণ কাতিউষা রকেট ছোড়েন লেবানিজ যোদ্ধারা। এতে বিপুল যন্ত্রপাতি ধ্বংস হয় এবং দপ্তরে আগুন ধরে যায়। এরপর বিরকেত রিশায় কর্মরত সেনাদলের উপর নজরদারি করতে থাকে হিজবুল্লাহ। সেনারা হামলার জন্য পরিকল্পিত বাংকারে এলে তাদের উপর গাইডেড মিসাইল নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন সেনা নিশ্চিতভাবে নিহত হন। এদিন হিজবুল্লাহর হামলার পরিধি ছিল ব্যাপক। লেবাননের মাটিতে ইসরায়েলি হামলার জবাবে লিমান এবং বায়াত ব্লিদা সাইটে রকেট অস্ত্রের মাধ্যমে আঘাত হানেন তারা। একই সঙ্গে আয়ালাত ব্যারাকে 91তম ব্রিগেডের নবনির্মিত হেডকোয়ার্টারে বিপুল পরিমাণ কাতিউষা রকেট নিক্ষেপ করা হয়। রকেটের পাশাপাশি ড্রোনের ব্যবহারও করেন প্রতিরোধ যোদ্ধারা। অধিকৃত গোলান মালভূমির মাউন্ট হারমনের নজরদারি কেন্দ্রে এক ঝাঁক ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। এতে আয়রন ডোম, গোয়েন্দা সরঞ্জাম ও ট্যাকটিক্যাল সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়। হামলায় ছড়িয়ে পড়া আগুনে সেখানে বিপুল পরিমাণ ডিভাইস ধ্বংস হয় বলে জানায় হিজবুল্লাহ। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, লোহিত সাগরে তাদের সশস্ত্র বাহিনীর নৌকৌশল যুক্তরাষ্ট্রকে হতভম্ব করে দিয়েছে। তিনি বলেছেন, ওয়াশিংটনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি গাজায় ফিলিস্তিনিদেরকে প্রতিশোধ পরায়ণ হামলা চালানো থেকে বিরত রাখতে পারেনি। রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইসরায়েলের মোকাবেলায় ইয়েমেনের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। এ সময় দেশগুলোকে শয়তানের ত্রিভুজ বলে অভিহিত করেন তিনি। ইয়েমেনের নৌবাহিনীর অভিযানগুলো শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে উল্লেখ করে আল হুথি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলো লোহিত সাগরে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিবর্তে ওই সাগর ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা চালু করলেও এসব ড্রোন নিয়মিতভাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় বিধ্বস্ত হচ্ছে। ফিলিস্তিনিদের সমর্থনে শয়তানের ত্রিভুজে হামলায় আরও তীব্রতা আনা হবে বলে ঘোষণা দেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি বিষয়ক প্রস্তাবে ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে হামাস। রোববার হামাসের 2 কর্মকর্তা বলেছেন, আমরা মধ্যস্থতাকারীদের কাছে আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। এখন আমরা দখলদারদের জবাবের অপেক্ষায় রয়েছি। মে মাসের শেষের দিকে 3 ধাপের এই যুদ্ধবিরতি প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে মধ্যস্থতা করছে কাতার ও মিশর। গাজায় যুদ্ধ বন্ধ এবং অবশিষ্ট 120 ইসরায়েলি বন্দীকে মুক্ত করার লক্ষ্যে এই প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে অবগত অপর ফিলিস্তিনি কর্মকর্তা রোববার বলেন, ইসরায়েলি প্রতিনিধিরা হামাসের প্রতিক্রিয়া নিয়ে কাতারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছেন এবং কয়েকদিনের মধ্যেই তাদের জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা করতে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস কাতার যাবেন বলে জানিয়েছে সিএনবিসি। রয়টার্স জানিয়েছে, একটি যুদ্ধবিরতিতে আসতে ইসরায়েলি কর্মকর্তাদের তৎপরতার মধ্যে আগের অবস্থানের পুনরাবৃত্তি ঘটিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি 4টি দাবি উত্থাপন করে রোববার বলেছেন, এগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। নেতানিয়াহুর অফিস থেকে রোববার রাতে উত্থাপন করা দাবিগুলোর প্রথমটি হল, যে কোনো সম্ভাব্য চুক্তিতে অবশ্যই যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আবার যুদ্ধ শুরু করার সুযোগ থাকতে হবে। দ্বিতীয় দাবি, এই নিশ্চয়তা দিতে হবে যে মিশর থেকে গাজায় কোনো অস্ত্রের চোরাচালান হবে না। তৃতীয় দাবি, গাজা উপত্যকার উত্তরে সশস্ত্র সন্ত্রাসীদের ফেরার অনুমতি দেওয়া যাবে না। চতুর্থ দাবি, হামাসের বন্দিদশা থেকে সর্বোচ্চ সংখ্যক জীবিত অপহৃতকে মুক্তি দিতে হবে। নেতানিয়াহুর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই পরিকল্পনার প্রতি প্রেসিডেন্ট বাইডেন একমত হয়েছেন।
হামাসের আগে জানিয়েছিল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সময়ই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে তারা আর যুদ্ধ শুরু করবে না। ইসরায়েল এই শর্তে রাজি হয়নি। হামাস পরে জানায় কাতার ও মিশর তাদেরকে নিশ্চয়তা দিয়েছে ৩ দফার যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফার পর দ্বিতীয় দফা বাস্তবায়নের সময় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। আলোচনা চলাকালীন ইসরায়েল যুদ্ধ করবে না। হামাস এটা মেনে নিয়ে বলেছে তাদেরকে লিখিতভাবেই নিশ্চয়তা দিতে হবে। এই অবস্থায় নেতানিয়াহুর অফিস থেকে নতুন যে দাবি তোলা হয়েছে তা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা এবং মধ্যস্থতাকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বলছেন এসব দাবির মাধ্যমে সম্ভাব্য শান্তি চুক্তির বুকে ছুরিকাঘাত করা হয়েছে। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা পরিচয় প্রকাশ না করে চ্যানেল 12কে বলেন, নেতানিয়াহু ভান করেন যে তিনি চুক্তি চান, কিন্তু কার্যত তিনি শান্তি চুক্তি ভণ্ডুল করতে চান। তিনি বলেন, বন্দীদের মুক্তির ব্যাপারে নেতানিয়াহুর কোনো আগ্রহ নেই। তিনি ক্ষমতায় থাকতে যুদ্ধকে প্রলম্বিত করতে চান। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে সেখানে আটক পণবন্দীদের মুক্ত করার দাবিতে ইসরায়েল জুড়ে আবার বিক্ষোভ হয়েছে। রোববার বিক্ষোভে অংশগ্রহণকারীরা রাজধানী তেল আবিবের একটি প্রধান হাইওয়ে বন্ধ করে দেন। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে উৎখাতের দাবি জানান। খবরে বলা হয়, বিক্ষোভকারীরা যে আয়ালন হাইওয়ে বন্ধ করে দেন সেটি তেল আবিবের উত্তর অংশের সঙ্গে দক্ষিণ অংশের সংযোগ স্থাপন করেছে। শনিবারও সারা দেশে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা নেতানিয়াহু মন্ত্রিসভার পতন ঘটিয়ে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করার দাবি জানান। তেল আবিব থেকে প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে, নেতানিয়াহু ছাড়া ইসরায়েলের শীর্ষ পর্যায়ের সব কর্মকর্তা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি চান, কিন্তু নেতানিয়াহু তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে বিভিন্নভাবে চুক্তি বানচালের চেষ্টা করছেন। এদিকে তেল আবিবের বিক্ষোভকারীরা যুদ্ধবিরতি চুক্তি প্রতিহত করার জন্য নেতানিয়াহু যেসব প্রচেষ্টা চালাচ্ছেন তা বানচাল করে দেওয়ার জন্য সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানান। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজার শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ইহাব আল গুসেইন রোববার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি 2020 সাল থেকে গাজার শ্রম বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন। বিবৃতিতে বলা হয়, গুসেইনের সঙ্গে আরও কয়েকজন নিহত হন, যারা ইসরায়েলের 275তম দিনের আগ্রাসনের মুখে অবিচল থেকে দখলদারদের সব রকম অত্যাচার সহ্য করে মাতৃভূমি আঁকড়েছিলেন। এতে বলা হয়, এর আগে 9 মাসের নির্বিচার হামলায় গুসেইনের স্ত্রী ও কয়েকজন মেয়ে নিহত হন, কিন্তু তিনি স্ত্রী সন্তানদের হারানোর পরও জনগণের সেবাদান কার্যক্রম এক মুহূর্ত থামাননি। হামাস বলেছে, 9 মাসের বেশি সময় ধরে আগ্রাসন চালিয়েও ইসরায়েল গাজার সরকারি ব্যবস্থাপনার কাজে বিঘ্ন ঘটাতে পারেনি। হামাস গাজার ক্ষমতায় রয়েছে এবং ক্ষমতায় থেকেই নির্যাতিত গাজাবাসীর সেবা করে যাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির তুফাহ, দারাজ ও ওল্ড সিটি থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এরপর শহরের পূর্বাংশে চলে যাচ্ছেন অনেক ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর রোববার পর্যন্ত 38,153 জন ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।